নমস্কার বন্ধুরা, গল্পসূত্রের আসরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি অর্পিতা। আজ আমি উপস্থিত হয়েছি লেখক চণ্ডী ভট্টাচার্যের লেখা একটি অত্যন্ত মজাদার গল্প নিয়ে। গল্পের নাম মামা মামি সমাচার। না, সত্যিই আর পারা যাচ্ছে না মামির আদরের বিড়াল বিল্টুটাকে নিয়ে। বিড়াল তো বিড়ালই, কাণ্ডজ্ঞান বলে যদি কিছু থাকে। ভদ্রলোকের বাড়িতে এতদিনের বাস, চক্ষুলজ্জা বলে যদি এতটুকু কিছু জন্মে থাকে, দিত তো দিত মামির ভাতের থালায় মুখ দিত, কিংবা পা তুলে দিত, অথবা মামির শখের জিনিসপত্র দিত ভেঙে, সেও না হয় মেনে নেওয়া যেত। কিন্তু যার সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা, সেই হেমেন মামাকেই কিনা হেনস্থা করতে হলো। আর মামাকেই বা দোষ দেব কি? একটা আধমরা ইঁদুরকে নিজের বিছানায় পড়ে থাকতে দেখলে কার না রাগ হয়। তার উপর মামার কেসটা তো আরও সাংঘাতিক। দুপুরে খাওয়া দাওয়ার পরে বিছানায় এসে একটু শুয়েছিলেন হেমেন মামা। ঘুম থেকে উঠে চোখে পড়ল এই কাণ্ড। তারপর যা হবার তাই হলো। চিৎকার চেঁচামেচি, রেগে মেগে মামা একেবারে অগ্নিশর্মা। কিন্তু বিছানা থেকে রাগের মাথায় তড়িঘড়ি নামতে গিয়ে আরেক কাণ্ড। মেঝেতে পা পিছলে একেবারে ধপাস। সুতরাং আগের রাগে একেবারে ঘিত্রাহুতি। কই, কোথায় গেল ওই হতচ্ছাড়া বেড়ালটা? আজ ওর নিকুচি না করেছি তো আমার নাম হেমেন মুখুজ্জে না। হাতের কাছে তারই একজোড়া চটি পেয়ে তার একটাকে হাতিয়ার করলেন হেমেন মামা। কিন্তু কোথায় বিলু? এখানে নেই, ওখানে নেই, জানলার কাছে নেই, আলমারির পিছনেও নেই। আমাকে সামনে পেয়ে হুকুম হয়ে গেল, ধর তো অমু, ধরে আন হতচ্ছাড়াকে। ধরে আনবি, এনে একেবারে আছড়ে মারবি। এতদিন কিছু বলেনি বলে সাহস বেড়ে গেছে, কিন্তু আর না, আজ একটা হেস্তনেস্ত করে তবে ছাড়বো। ধরে আন বেটাকে, ধরে এনে আছড়ে নাড়ি ভুড়ি বার করে দেবো বেটার। মামার হুমকার শুনে তো মামি শান্তমূর্তি ছেড়ে একেবারে খাপ্পা। ইস, নাড়ি ভুড়ি বের করে দেবে? বিলুর গায়ে হাত দিয়ে দেখো না একবার। বলি, কি এমন মারাত্মক দোষ করেছে শুনি? উনি সন্ধে পর্যন্ত বিছানায় শুয়ে নাক ডেকে ঘুমোবেন, তাতে দোষ নেই। বিলু একটা ইঁদুর ধরে এনে ফেলেছে কি ফেলেনি, যত দোষ নন্দ ঘোষ। কথাগুলো শুনে মামার রাগ আরো সপ্তমী। ঘুমোই তো বেশ করি, আমার ঘর, আমার বাড়ি, আমার যা খুশি করব। অমু, দাঁড়িয়ে আছিস যে? বেড়ালটাকে ধরে আনতে বললুম না? এই খবরদার, বারবার বেড়াল বেড়াল করবে না। মানুষ নয় বলে কি ওর কোনো নাম নেই নাকি? বেশ করব। বিড়াল হতচ্ছাড়াকে বিড়াল বলবো না তো কি হাতি বলবো? আর আজকে তো ওকে আমি একেবারে বলি দেব, টুকরো টুকরো করে কাটবো। আমার রামদাটা কোথায় গেল? আবার রামদার ভয় দেখানো হচ্ছে? ওই রামদা ঘুরিয়ে তোমার মাথায় মারবো, বুঝেছ? বিলুর কিছু হোক না আগে। হবে তো বটেই, ধরে ওকে একেবারে শেষ করে দেবো হতচ্ছাড়াটাকে। কে ঠেকায় দেখি, রক্তগঙ্গা বইয়ে দেবো, বুঝেছিস অমু? এই দেখ, ঘরের এই এপাশ থেকে ওপাশ অব্দি রক্তগঙ্গা বইয়ে দেবো। বিড়ালটাকে শিগগির ধরে নিয়ে আয়। তোকে আমি 50 টাকা বকশিস দেব, একদম নগদকে নগদ। আমার ক্ষেত্রে হেমেন মামার হাত থেকে একবারে 10-20 টাকার বেশি কোনোদিন বেরোয়নি। সেই মামা ঘোষণা করলেন 1 লাফে 50। আমার তো চোখ দুটো একেবারে লোভে চকচক করে উঠল। বললাম, বিলুকে এক্ষুনি ধরে আনছি মামা, 5 মিনিটও লাগবে না। তারপর আমি পা এগিয়েছি কি এগোইনি, পিছন থেকে মামির হুমকার, খবরদার অমু, আমার বিলুর গায়ে হাত দিয়েছিস কি মরেছিস? তোর কপালে দুঃখ আছে, আগে ভাগে এই বলে রাখলুম। পাল্টা হুমকার মামার, হাত দেবে, পিটিয়ে শেষ করে দেবে বেটাকে, শেষ করে কবর দেবে। এই হেমন মুখুজ্জে আছে ওর পেছনে। তোকে আরো 50 টাকা দেবো অমু, কর করে 100 টাকা। যা, ধরে আন বেটার ছেলেকে। পরিষ্কার দেখতে পাচ্ছি খাটের তলায় চুপটি করে বসে আছে বিলু, কিন্তু কিচ্ছুটি করার উপায় নেই।
কেননা দরজার হুড়কোটা ততক্ষণে উঠে এসেছে মামির হাতে। হুড়কোটা বাগিয়ে ধরে চণ্ডী রূপে মামার পথ আটকালেন মামি। যা না যা, এগো দেখি এক পা, তোর কি অবস্থা করি দেখ। ভয় পাস নে অমু, একদম ভয় পাস নে, আমি আছি তোর পেছনে, কেউ তোর কিচ্ছু করতে পারবে না, যা এগিয়ে যা। উভয় সংকটে পড়ে আমার অবস্থা কাহিল, এগোবো না পেছবো। কি হলো, এগো বলছি, আরো 100 টাকা দেব, যত চাস তত দেব। আমার পা, আমার মন লোভে পড়ে এগোলো একটু। অমনি হুমকার, আয় খবরদার বলছি। সঙ্গে সঙ্গে পিছিয়ে এলাম। পিছলেও হামলে পড়ল দি রয়্যাল বেঙ্গল টাইগার। পিছলে কিন্তু তুই মরেছিস, মেয়েরে একেবারে ঠ্যাং খোঁড়া করে দেব তোর। এই পরিস্থিতিতে আমার যখন নরণচরণ অবস্থা, আমি একবার মামার দিকে, আরেকবার মামির দিকে, কয়েকবার ফুলুক ফালুক তাকিয়ে আবহাওয়াটা খারাপ বুঝে একেবারে হাওয়া। কার ঘাড়ে 10টা মাথা আছে যে এই দুই মূর্তির মাঝখানে পড়ে টিকে থাকবে? তার চেয়ে বরং চাচা আপন প্রাণ বাঁচা। তবে খানিকটা দূরে পালিয়ে যাবার পর নিরাপদ দূরত্ব থেকে দেখতে লাগলাম ওদের কাণ্ড কারখানা। মামি দরজার হুড়কোটা উঁচিয়ে ধরেছেন, মামা তার এক পাটি চটি তুলে ধরেছেন প্রতিরোধের জন্য। ঘটনাটা অবশ্য পরিণতি পর্যন্ত গড়ালো না। তার আগেই যাকে নিয়ে এত কাণ্ড কারখানা, সেই বিলু হেলতে দুলতে বেরিয়ে এলো তার পুরনো অবস্থান থেকে। তাকে দেখতে পেয়ে এদিকের বিরোধ মুলতুবি রেখে হেমেন মামা পিছন পিছন ধাওয়া করলেন। ধাওয়া করে ধরতে না পেরে চটিটা ছুঁড়ে মারলেন বিলুকে লক্ষ্য করে। তা বিলু কি উইকেট নাকি যে টিপ করে বল ছুড়লেই লেগে যাবে? বরং ব্যাপারটা বুঝতে পেরে খানিকটা যেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সে দিল এক লাফ। তারপর সেখান থেকে সে হাওয়া ঢুকে গেল আরেকটা ঘরের মধ্যে। হেমেন মামাও ছাড়বার পাত্র নন। চটিটা কুড়িয়ে নিয়ে তিনিও ঢুকে গেলেন সেই ঘরে। ছুটে বেড়াতে লাগলেন বিলুর পিছন পিছন। এদিকে মামিও চেঁচাচ্ছেন, বিলুর কিছু হয়ে গেলে সত্যি বলছি বাড়িতে একেবারে আগুন জ্বালিয়ে দেব। তার কথা শেষ হতে না হতেই চটির চটাস চটাস শব্দে অনেকটা যেন ব্যর্থতার আস্ফালন। মামি অবশ্য থামলেন না, বলে চললেন, বীর পুরুষ আর কি, ইঁদুর আসলাকে যে ভয় পায় তার আবার মুখে ফটর ফটর কথা। 1 নম্বরের ভীতু, মুরদ নেই কিচ্ছু, তিনি আবার একটা অবলা জীবের উপর বীরত্ব ফলাচ্ছেন। হোক না কিছু, চেনো না তো আমাকে। মামা তবুও ডোন্ট কেয়ার। বিলু ছুটে এলো মামার দিকে, আর মামাও চটি উঁচিয়ে তেড়ে গেলেন তার দিকে। এই তালে আমাকে নাগালে পেলে আমার অবস্থাটা যে সুখকর হবে না সেটা বুঝতে পেরেই আমি দ্রুততার সঙ্গে সরে গেলাম সেখান থেকে। তারপর চরম দক্ষতায় পৌঁছে গেলাম আরও খানিকটা নিরাপদ স্থানে। বিলুও নিরাপত্তার তাগিদেই উঠে পড়ল পুরনো আমলের উঁচু পাঁচিলটায়। এদিকে মামিও তখন চেঁচাচ্ছেন, কিন্তু ঘরের ভেতর থেকে কি যে বলছেন ঠিক বোঝা যাচ্ছে না। ওদিকে হেমেন মামাও হুমকার ছাড়তে লাগলেন, নেমে আয় শয়তান, তোকে আজকে মায়ের ভোগে পাঠাবো। কিন্তু কে শোনে কার কথা? বিলু তার ওই অবস্থানে দাঁড়িয়ে যেন নির্বিকার হয়ে রইল। মামার যা হাইট, তাতে চটি উঁচিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে বিলুর নাগাল পাওয়া তার পক্ষে সম্ভব হলো না। দূরে দাঁড়িয়ে সব কাণ্ড কারখানা দেখে হাসতে লাগলাম আমি। ব্যর্থতার জন্যেই মামা রেগে মেগে একেবারে অগ্নিশর্মা হয়ে উঠলেন। এদিকে আমি হাসছি, ওদিকে মামি গলা ফাটাচ্ছেন, তার উপরে আবার এই রকম ব্যর্থতা। রাগের মাথায় বিলুকে লক্ষ্য করে শেষ পর্যন্ত হাতে ধরা জুতোটাই আবার ছুঁড়ে মারলেন মামা। কিন্তু অবাধ্য জুতোটা লক্ষ্যভ্রষ্ট হয়ে হাত 3 দূর দিয়ে উড়ে গিয়ে পাঁচিলের ওপাশে হারিয়ে গেল। তারপর কি আর দাঁড়ায় বিলু? তৎক্ষণাৎ এক লাফে হাওয়া। আর আমিও পরবর্তী অ্যাকশান কার উপর আসতে পেরে বুঝতে পেরে আমি আর থাকি সেখানে? বিলুর মতো আমিও দৌড়ে একেবারে হাওয়া। তারপর থেকে বিলু আমার মামার বাড়ি অর্থাৎ হেমেন মুখুজ্জেদের বাড়ি থেকে একেবারে উধাও। 1 দিন না, 2 দিন না, 3 দিন ধরে অনেক খোঁজাখুঁজি চলল,
কিন্তু কোথাও বিলুকে পাওয়া গেল না। সে কোথাও নেই। বিলুর শোকে মামি ঘন্টায় ঘন্টায় চা ছাড়া আজ অবধি আর কোনো খাওয়া দাওয়া করেননি। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন। তাকে খাওয়ানোর জন্য এসে বোঝাচ্ছে, ও এসে অনুরোধ করে। সবাইকেই মামি শুধু একটাই কথাই বলেন, আমার বিলুকে আগে এনে দাও, তারপর তোমরা যা খেতে বলবে তাই খাবো। কিন্তু বিলুর সন্ধান কোথাও মিললে তো। দুদিন পরে পাড়ারই একজন এসে খবর দিলেন যে চৌধুরী লেনের একটা বাড়ির ছাদে বিলুর মতো একটা বিড়ালকে দেখা গেছে। মাথার উপরে সেই কালো দাগ, পেটের কাছটা সেই রকমই বাদামি বাদামি ছোপ। সেই খবর পেয়ে আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম সেই বাড়িটায়। কোথায় কে? বিলুর টিকিটই নেই কোথাও। তারপর থেকে রাস্তাঘাটে যে যে বিড়ালকে দেখে বিলুর সঙ্গে সামান্য মিল খুঁজে পেলেই এসে খবর দেয়, আর আমরাও ছুটে যাই। গিয়ে দেখি অন্য বিড়াল। এই রকমই অবস্থা হয়ে দাঁড়ালো শেষ পর্যন্ত। এর মধ্যে অবশ্য আমার মাথায় একটা বুদ্ধি এসেছিল। ভেবেছিলাম বিলুর নামে খবরের কাগজে কিংবা টিভিতে বিজ্ঞাপন দিলেই তো হয়। পুরস্কারের ব্যবস্থা থাকা দরকার অবশ্য। আর সেই পুরস্কারের লোভেই নিশ্চয় কেউ না কেউ এসে বিলুকে পৌঁছে দিয়ে যেতে পারে। শুধু যে ভেবেছিলাম তা নয়, প্রস্তাবও দিয়েছিলাম। কিন্তু আমার প্রস্তাব কেউ সমর্থন করেনি, কারণ তাতে নাকি সমস্যা হবে অনেক বেশি। বেড়াল ধরে নিয়ে পুরস্কারের আশায় যারা মুখুজ্জে বাড়িতে আসবে তাদের সংখ্যা কত হবে, বেড়ালের সংখ্যাই বা কত দিয়ে দাঁড়াবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। অগত্যা এই চিন্তাভাবনা মাথা থেকে বাদ দিতে হয়েছে। আর হেমেন মামা, তার খুব সমস্যা, তিনি খুব সমস্যায় পড়েছেন। দোষটা পুরোপুরি তার ঘাড়েই এসে চেপেছে যে মামি সরাসরি অভিযোগ করেছেন বিলুকে তিনিই নাকি মেরে কেটে কোথাও ফেলে দিয়ে এসেছেন। এই অভিযোগে স্বভাবতই হেমেন মামা দুমড়ে মুচড়ে এতটুকু। আগের সেই দাপুটে মেজাজও উধাও, খানিকটা যেন ভেঙেই পড়েছেন। যতই ঝগড়াঝাটি হোক না কেন, মামি ছাড়া তিনি প্রায় অচল। সেই মানুষটি চোখের সামনে না খেয়ে মরবে, সে তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায় না। আমার অবশ্য মনে হয়েছে মামার আসলে কোনো দোষ নেই, যত দোষ ওই বিলুটারই। আরে বাবা, আছিস মুখুজ্জে বাড়িতে, থাক না, স্বভাবটা তো একটু পাল্টাবি। মামিরও বা দোষ কোথায়? নিজের এক মেয়ে ছিল, 10 বছর বয়সে মারা গেছে। এখন আর কোনো ছেলে মেয়ে নেই তার। আমি যদিও মামার বাড়িতে থাকি, থেকে পড়াশোনা করি এবং স্নেহ ভালোবাসা কিছু কিছু পাই, তবু বিলু মামির কাছে সন্তান তুল্য, একেবারে নিজের মেয়ের মতো। সুতরাং তার প্রতি অত্যাচার তিনি সইবেন কেন? মামা বোধহয় এতদিন বাদে মামির দুর্বলতার জায়গাটা ধরতে পেরে বিলুর উপর থেকে তার যাবতীয় অভিযোগ তুলে নিয়েছেন। তিনি যে অফিসে যাবার পথে আর ফিরবার সময় প্রতিদিনই লুকিয়ে লুকিয়ে এখানে সেখানে বেড়ালটার খোঁজ খবর নেন, সে খবরও একদিন ফাঁস হয়ে গেল। তবুও বিলু নিখোঁজ তো নিখোঁজই। এদিকে মামির অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। দেহে মনে একেবারে কাহিল হয়ে পড়েছে। বিছানা ছেড়ে ওঠার সাধ্য পর্যন্ত চলে যাবার উপক্রম। পাশের বাড়ির প্রণব মামা, যিনি আসলে হেমেন মামার বন্ধু, সব দেখে শুনে চুপ করে থাকতে না পেরে তিনি প্রায় উপযাজক হয়ে এসেই একটি উপদেশ দিলেন, একটা কাজ কর হেমেন, বউয়ের কাছে না হয় তুই ক্ষমা চেয়ে নে। হেমেন মামা বিস্ময়ে হতবাক। ক্ষমা চাইব? তাছাড়া উপায় কি? এদিকের যা অবস্থা, অসম্ভব। সামান্য একটা বেড়ালের জন্যে কি করবি বল? তোর দিকটা বুঝতে পারছি, কিন্তু এভাবে যদি উপোস চালিয়ে যেতেই থাকে তাহলে তো একটা অঘটন ঘটে যাবে। বিড়ালটা যে ফিরবেই তার তো কোনো গ্যারেন্টি নেই। মামা বেশ ভাবনায় পড়লেন। যাই হোক তাই হোক, স্ত্রীর কাছে ক্ষমা চাওয়া, চিরকাল ধরে যে তার জন্য কথার কাটার খোঁচা খেয়ে যেতে হবে। ঠিক আছে, ভেবে দেখি একটু। ভাবাভাবির কি আছে, যা করবার তাড়াতাড়ি করেই ফেল। সম্ভব হলে এখনই। না, এখন নয়, বিকেলে অফিস থেকে ফিরে। আবার তখন কেন? এখনই তো ভালো। আমরা উপস্থিত থেকে তাহলে তোর বউয়ের অনশন ভঙ্গ করতে পারতুম।
না রে, আমার খানিক অসুবিধে আছে এখন, ওই বিকেলই ভালো। প্রণব মামা আর জোরাজুরি করতে চাইলেন না, বললেন ঠিক আছে, আপত্তি করছিস যখন, তখন আর জোর করব না, তবে বিকেলে মিস করিস না কিন্তু, এ তো আর যেসে ব্যাপার নয়, একেবারে মরণ বাঁচন ব্যাপার। বিকেল হতে না হতেই আমার দৃষ্টি পথের দিকে, মামা কখন ফিরবেন তারই প্রতীক্ষায়। সত্যি বলতে কি, মামি এভাবে উপোস দিয়ে বিছানায় পড়ে আছেন, চা ছাড়া আর কিছুই তিনি মুখে তুলছেন না, আর আমরা এদিকে খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, ব্যাপারটা আমার মোটেই ভালো লাগছিল না। সে কারণেই মন চাইছিল হেমেন মামা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে মামির কাছে ক্ষমা চেয়ে নিন। সমস্যাটা মিটে গেলে আমি না হয় কোথাও থেকে খুঁজে পেতে সুন্দর দেখে একটা বেড়ালের বাচ্চা এনে দেব মামিকে। কিন্তু হেমেন মামা বাড়িতে ফিরলেন অন্য দিনের চেয়ে বেশ একটু দেরি করেই। চারিদিকে তখন অন্ধকার ঘনিয়ে এসেছে, আকাশে তারাদের রাজত্ব। ব্যাগ রেখে হাত মুখ ধুয়ে প্রথমেই মামির ঘরে ঢুকলেন না, বারান্দায় পায়চারি করলেন কিছুক্ষণ, তার মধ্যে বার দুই ঢুকতে গিয়েও ফিরে এলেন। তিনবারের বার গেলেন ভিতরে, ঢুকেই অবাক। আমিও দেওয়ালের আড়াল থেকে সরে এসে জানলায় চোখ রেখে একেবারে থ। বিলু ফিরে এসেছে, মামির কোলের মধ্যে বসে আদর খাচ্ছে পরম নিশ্চিন্তে। ভেবেছিলাম মামা বোধহয় রেগে গিয়ে কিছু করবেন অথবা কিছু বলবেন, কিন্তু না, তিনি তেমন কিছুই করলেন না। তিনি আজ যেন এক অন্য মানুষ। কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইলেন, তারপর আমাকে অবাক করে দিয়ে ধীরে ধীরে পায়ে হেঁটে গিয়ে বসলেন মামির খাটের এক কোণায়। বিলু মুখ ফিরিয়ে তাকালো একবার, দু চোখে জরিপের দৃষ্টি। মামা সেই দৃষ্টিকে অগ্রাহ্য করলেন, বরং নীরবে হাত বাড়িয়ে বিলুকে নিজের কোলে টেনে নিলেন। বিলুর মাথায় গায়ে হাত বোলাতে বোলাতে বললেন, বিলু, তোর মাকে বলে দে আমি আর কোনোদিন তোকে মারবো না, আজ থেকে তুই এ বাড়িতে নিশ্চিন্ত। মামির চোখে জলের ধারা, আঁচল দিয়ে সেই জলের ধারা মুছে নিয়ে তিনি বিলুকে আবার নিজের কোলের মধ্যে নিয়ে এলেন। তারপর একইভাবে ধরা গলায় তিনিও বললেন, বিলু, তোর বাপিকে বলে দে তুইও আমায় কথা দিয়েছিস আর কোনোদিন ইঁদুর আরশোলা ছুঁয়ে পর্যন্ত দেখবি নে। এবার থেকে তোর বাপিও যেন নিশ্চিন্তে থাকে। জানলার আড়ালে দাঁড়িয়ে সব শুনে টুনে আমি তো মামিকে বিলু নিজে বলেছে ও কথা। তারপরই মনে হলো গাঁজাখুরি আর কি, এমনটা হতে পারে কখনো? বিলু কি মানুষ নাকি, কিংবা কথা বলা বিড়াল? আমার ভাবনা শেষ হতে না হতেই কি আশ্চর্য, বিলুর কথা বলে উঠল এবং বেশ সপাটেই জবাব দিল, মিয়াও, যার অর্থ হ্যাঁ হতে পারে, আবার নাও হতে পারে। কি যে হবে তার মানে করবে এমন সাধ্য কারো নেই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই একক গল্প পাঠের চ্যানেলটিকে উৎসাহিত করতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আবার আসবো এরকমই একটি সুন্দর গল্প নিয়ে।